আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি জুনিয়াত ইসলাম, বুট.fm এ আপনাদের সবাইকে স্বাগতম। যারা ঘটনা পাঠাতে চান তারা boot.fm@gmail.com এ ইমেল করে পাঠিয়ে দিন। ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে। তো চলুন শুরু করি আজকের প্রথম ঘটনা। গল্পের নাম শেষ যাত্রী। ঘটনাস্থান কুমিল্লা ঢাকা পুরাতন মহাসড়ক। তো শুরু করি। রাত তখন প্রায় 1টা বাজে। পুরো কুমিল্লা শহর নিস্তব্ধ। একটা একটা করে দোকানপাট বন্ধ হয়ে গেছে। দূরে কোথাও একটা কুকুরের ডাক আর বাতাসে হালকা কুয়াশা। রিকশা চালক আবুল দিনের শেষে বাড়ি ফেরার পথে পুরাতন মহাসড়ক ধরল। এই রাস্তা মানুষ খুব একটা ব্যবহার করে না, বিশেষ করে রাতে তো একেবারেই না। কিন্তু আবুলের অনেক সাহস আছে। সে ভাবে ভূত টুট বললে কিছু নাই, সব গায়ের মানুষের গাল গল্প। হঠাৎ রাস্তার মোড়ে একটা ল্যাম্পপোস্টের নিচে কেউ দাঁড়িয়ে। মেয়ে, একটা সাদা শাড়ি, চুল কাত কাত, সুই সুই, হাতে একটা ব্যাগ। আবু ধীরে রিকশা থামালো। বৌমা, এই রাতে একা? মেয়েটা ধীরে বলে, চাচা আমি ঢাকা যাব, একটু এগিয়ে দেন, গাড়ি পাইনি। রাতের বাতাসে মেয়েটার কণ্ঠে অদ্ভুত ঠান্ডা ভাব। আবুল ভাবে ঢাকা যাবার কথা, মজা নাকি এত রাতে? কিন্তু টাকাটা মাথায় আসে। আচ্ছা উঠেন, একটু এগিয়ে দিই। মেয়েটা উঠে বসে। রিকশা চলতে শুরু করে। হঠাৎ ঠান্ডা বাতাস বইতে থাকে, গা শিরশির করে ওঠে। পুরাতন মহাসড়কে আলো কম, শুধু জোনাকির মতো লাইট পোস্ট দূরে দূরে চলছে। মেয়েটা চুপচাপ বসে আছে, মাথা নিচু করে। আবুল বলে, বৌমা কোন গ্রামে যাবেন? চলুন, একটু পরেই নামবো। তার কণ্ঠ যেন দূর থেকে আসে, যেন হাওয়া ভেদ করে কারো প্রতিধ্বনি। রিকশার হঠাৎ হঠাৎ বাজে টিং টিং, কিন্তু আবুল তো চাপেনি। সে পেছনের দিকে তাকায়। মেয়েটা ঠিক আছে, কিন্তু চোখ বন্ধ। আবুল ভাবে হয়তো ঘুমিয়ে গেছে, তবু মনে অদ্ভুত ভয় ঢুকে। হঠাৎ রিকশার চাকা কাদায় আটকে যায়। আবুল নিচে নেমে ঠেলতে থাকে। একটু পর ঘুরে দেখে রিকশায় কেউ নেই। বৌমা, সে ডাক দেয়। নীরবতা, শুধু দূরের পেঁচার ডাক। হঠাৎ মাথার উপর দিয়ে ঠান্ডা বাতাস বয়ে যায়। আবুল কাঁপতে থাকে, চোখের সামনে কুয়াশা ঘনীভূত হয়। কুয়াশার ভেতর মেয়েটার ছায়া দেখা যায়। সে হাসছে। চাচা, ভয় পাচ্ছেন? আপনি আপনি কোথায় গেলেন? আমি তো এখানেই আছি। আবুলের হাত কাঁপতে থাকে। রিকশার হ্যান্ডেলে বরফের মতো ঠান্ডা ছোঁয়া। হঠাৎ দেখা গেল রাস্তার পাশে পুরনো কবরস্থান। আবুল আগে কখনো খেয়াল করেনি। গাছের ডালে বাদুড় উঠছে, বাতাসে গন্ধ পুরনো মাটির, আর কিছু একটা পচা। মেয়েটা ধীরে বলে, চাচা একটু থামান, আমি নামবো। রিকশা থামে। মেয়েটা নামতে নামতে বলে, তুমি জানো এই গাছটার নিচে আমার কবর? আবুল স্তব্ধ। কি বলেন? মেয়েটা মুখ তুলে তাকায়, মুখে বিকৃত হাসি, চোখ লাল। 3 বছর আগে একটা ট্রাক ড্রাইভার আমাকে মেরে এখানে ফেলে দিয়েছিল। চারদিক অন্ধকার, শুধু বাতাসে ঘন্টটা ঘন হয়ে উঠছে। আমি আজও অপেক্ষা করি আমার শেষ যাত্রীর। শেষ যাত্রী তুমি। আবুল চিৎকার করতে যায়, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোয় না। তার মনে হয় পুরো দেহ জমে গেছে। মেয়েটা এগিয়ে এসে তার গলায় হাত রাখে, ঠান্ডা বরফের মতো হাত। চলুন চাচা, এবার আপনি আমার সঙ্গে চলবেন। হঠাৎ সব নিস্তব্ধ।
বাতাস থেমে যায়, ল্যাম্পপোস্টের আলো নিভে যায়। সকাল, স্থানীয় লোকজন দেখে রাস্তায় উল্টে থাকায় রিক্সা, আর পাশে আবুলের দেহ, চোখ খোলা, মুখে ভয় জমে আছে। পুলিশ আসে, তারা রিপোর্টে লেখে হার্ট অ্যাটাক, কিন্তু গ্রামবাসীরা বলে, না রে ভাই, ওই রাস্তা ভালো না। ওদের কেউ বলে আগে এখানে এক মেয়ে মরিয়ম এক মেয়ে মরিয়মকে মেরে ফেলে রেখেছিল ট্রাকওয়ালারা, তারপর থেকেই কেউ ওখানে যায় না। তবু সবকিছু ঠিক নাই। রাতে ওদিকে গেলে এখনো নাকি ঘন্টা বাজে, টিং টিং, আর মেয়ের কণ্ঠ ভেসে আসে, চাচা ঢাকায় যাবেন। 2 সপ্তাহ পর আবার আরেক রিক্সা চালক সালাম একই রাস্তায় যায়। সেও রাতে বাড়ি ফিরছিল। হঠাৎ ল্যাম্পপোস্টের নিচে এক মেয়ে, সাদা শাড়ি, চুল খোলা, ঠিক আগের মতোই। সে ভাবে হয়তো কেউ হারিয়ে গেছে। মেয়েটা বলে, চাচা একটু এগিয়ে দেন। রিক্সা চলতে শুরু করে, আর দূর থেকে বাজে টিং টিং টিং। সালাম আর ফেরেনি। পরদিন সকালে লোকজন তার রিক্সা খুঁজে পায়, একই জায়গায় একইভাবে পড়ে আছে। এখন সেই রাস্তা লোকজন শেষ রাত্রি মোড় বলে রাখে, কারণ যে একবার ওই পথে যাত্রী নেয় সে আর ফিরে আসে না। রাতের বেলায় কেউ কেউ বলে রিক্সার ঘন্টার সঙ্গে একটা মেয়ের মৃদু হাসি মিশে থাকে। চাচা ঢাকায় যাবেন? শেষ কথা, ভূত কখনো কাউকে ভয় দেখানোর জন্য আসে না, তারা শুধু খুঁজে কে তাদের শেষ যাত্রার সঙ্গ দেবে। তো চলে যাব পরবর্তী ঘটনা। অচেনা ডাক স্থান, বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম শিরিষপুর। সময় প্রায় 25 বছর আগে। ভরা বর্ষার এক অমাবস্যার রাত। শিরিষপুর নামেই শান্ত, কিন্তু তার গভীর রাতে লুকিয়ে আছে বহু পুরনো রহস্যের কালো ছায়া। গ্রামটি জেলার সদর থেকে অনেক দূরে। চারপাশে ঘন বাঁশবাগান আর বড় বড় পুকুর ঘেরা। বিদ্যুৎ তখনও এই গ্রামে পৌঁছায়নি। রাতের অন্ধকার এখানে এতটাই ঘন যে নিজে হাতও দেখা যায় না। গ্রামের মানুষজন সন্ধ্যা নামতেই ঘরে ঢুকে পড়ে। তাদের কানে বহু পুরনো এক সতর্কতা, শিরিষপুরের মাঠের ধারে রাতের বেলা বলেও কেউ যেও না। সেবার ভরা বর্ষায় নদী কুল ছাপিয়ে গেছে, রাস্তাঘাট ডুবে গেছে, কোথাও কোথাও হাঁটু জল। অমাবস্যার সেই রাত, আকাশ কালো মেঘে ঢাকা, একটানা বৃষ্টিতে ঝিরি ঝিরি পোকার ডাক পর্যন্ত চাপা পড়ে গেছে। এই গ্রামেরই ছেলে, 27 বছরের যুবক নিলয়, শহরে পড়াশোনা শেষে গ্রামে ফিরেছে একটি এনজিওতে কাজ নিয়ে। নিলয় যুক্তি আর বিজ্ঞানে বিশ্বাসী। গ্রামের মানুষের ভূতের ভয়কে সে বরাবরই কুসংস্কার বলে উড়িয়ে দেয়, কিন্তু সেই রাতে তার সমস্ত যুক্তি ভেঙে দিতে প্রস্তুত ছিল। শিরিষপুরের অজানা এক শক্তি। নিলয় তার মামা মামির বাড়িতে অতিথি। মামার বাড়িটি গ্রামের একদম শেষ প্রান্তে। শিরিষপুরের মাঠের দিক কোল ঘেঁষে। এই মাঠ নিয়েই গ্রামের মানুষের যত ভয়। শোনা যায় বহু বছর আগে এখানে একটি পুরনো বটগাছের নিচে গণকবর ছিল, আর সেই গাছকে কেন্দ্র করেই এক ভয়ঙ্কর প্রেতাত্মার বাস। নিলয় রাত তখন প্রায় 1টা, বাইরে মুষলধারে বৃষ্টি। সে তার ঘরের জানালার পাশে বসে একটি পুরনো বই পড়ছিল। হঠাৎ বৃষ্টির শব্দের মধ্যে নিলয় স্পষ্ট শুনতে পেল খুব কাছ থেকে কেউ যেন ফিসফিস করে কথা বলছে। প্রথমে সে ভাবল মনের ভুল, কিন্তু শব্দটা বাড়তে লাগলো। মনে হচ্ছে তার ঘরের পেছনের বাঁশবাগান থেকেই আসছে।
নিলয়ের মামা মামির ঘর একটু দূরে। তারা গভীর ঘুমে মগ্ন। নিলয় টর্চ লাইটটা হাতে নিল। তার বুকে সামান্য উত্তেজনা, সাথে মিশে আছে একটু কৌতূহল। সে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করলো, নিশ্চয়ই কোনো শিয়াল বা কোনো প্রাণী। দরজা খুলে নিলয় বাইরে এলো। উঠোন পেরিয়ে সে সাবধানে বাঁশবাগানের দিকে এগোলো। ঘন অন্ধকারে টর্চের আলো কাঁপছে। বৃষ্টির কারণে চারপাশে ভেজা মাটির সোদা গন্ধ নাকে আসছে। বাঁশবাগানের কাছে পৌঁছে সে টর্চ ঘুরিয়ে আলো ফেলল। কোনো প্রাণী নেই। সে হাঁপ ছেড়ে ফিরে আসার মুহূর্তে আবার সেই ফিসফিসানি, এবার যেন সরাসরি তাকে লক্ষ্য করে। এসো এসো নিলয়, ভয় নেই, আমাকে বাঁচাও। একটি নারী কণ্ঠ, খুবই মিষ্টি কিন্তু যন্ত্রণায় ভরা। নিলয় থমকে গেল। তাকে তার নাম ধরে ডাকছে। নিলয়ের মনে হলো এই কণ্ঠটি যেন বাঁশ গাছগুলোর ডগা থেকে ভেসে আসছে। আবার পরক্ষণই মনে হচ্ছে মাটির নিচ থেকে। সে সাহস করে বলল, কে কে কথা বলছো, কি চাও? সঙ্গে সঙ্গে ফিসফিসানি থেমে গেল। চারপাশ আবার কেবল বৃষ্টির শব্দে ভরে গেল। নিলয় কিছুটা ঘাবড়ে গেলেও নিজেকে শক্ত করলো। সে ভাবলো নিশ্চয়ই কেউ মজা করছে। সে ঘরে ফিরে এলো, কিন্তু বিছানায় শুয়েও তার চোখ বন্ধ হলো না। কিছুক্ষণ পর আবার সেই ডাক, এবার আরো জোরালো এবং আকুতিময়। আমাকে মুক্ত করো, ওরা আমাকে আটকে রেখেছে মাঠের ধারে বটগাছের নিচে। নিলয় স্থির থাকতে পারল না। সে উঠে জামা পরল। তার যুক্তি তাকে বলছে কোনো মানুষ বিপদে পড়েছে, আর তার ভেতরের কৌতূহল তাকে ঠেলে নিয়ে যাচ্ছে রহস্যের গভীরে। সে জানে গ্রামের মানুষজন এই মাঠকে এড়িয়ে চলে, কিন্তু সে তো কুসংস্কারে বিশ্বাসী নয়। সে টর্চ, একটা পুরনো লাঠি আর একটা দা নিয়ে ঘর থেকে বের হলো। তার মন্তব্য, শিরিশপুরের সেই অভিশপ্ত মাঠ। নিলয় যখন মাঠের দিকে এগোচ্ছে, বৃষ্টি তখন থেমে এসেছে, কিন্তু রাতের অন্ধকার যেন আরো ভয়ঙ্কর রূপ নিয়েছে। আকাশ থেকে চাঁদ বা তারা দেখা যাচ্ছে না। মাঠের মাঝে দাঁড়িয়ে থাকা সেই বিশাল বট গাছটার দিকে তাকাতেই শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। গাছটা যেন তার কালো ডালপালাগুলো ছড়িয়ে গোটা মাঠটাকে গিলে খেতে চাইছে। নিলয় মাঠের কাদা পেরিয়ে বটগাছটির কাছে পৌঁছালো। টর্চের আলো ফেলে সে চারপাশ ভালো করে দেখতে লাগলো। বটগাছের গুড়িতে কোনো এক প্রাচীন লতানো গাছ এমনভাবে পেঁচিয়ে আছে যেন কেউ হাজার বছর ধরে গাছটাকে বেঁধে রেখেছে। হঠাৎ করেই চারপাশের বাতাস অস্বাভাবিকভাবে ঠান্ডা হয়ে গেল। নিলয়ের মনে হলো যেন কেউ তার খুব কাছে নিঃশ্বাস ফেলছে। সে টর্চ ঘুরালো, কিছু নেই। ঠিক তখনই বটগাছের ডাল থেকে একদল পেঁচা তীক্ষ্ণ স্বরে ডেকে উঠল, আর ঠিক তার নিচ থেকে সেই নারী কণ্ঠের তীব্র কান্নার আওয়াজ ভেসে এলো, নিলয়, আমি এখানে। ওরা আমার শরীরটা আটকে রেখেছে। তুই চলে যা, ওরা তোকে মেরে ফেলবে। নিলয় পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার শরীরের লোম খাড়া হয়ে গেছে। এবার তার আর বুঝতে বাকি রইল না এটা মানুষের কাজ নয়। তার সামনে যা দাঁড়িয়ে তা প্রকৃতির নিয়ম মানে না। সে কাঁপা কাঁপা গলায় বলল, কে তুমি? কেন আমার নাম ধরে ডাকছো? কান্না থেমে গেল। এবার কণ্ঠস্বরটা আরো গভীর এবং গম্ভীর হলো। সেটা শুধু কান্নার স্বরে নয়, যেন বহু বছরের জমে থাকা আক্রোশের শব্দ। আমি রঞ্জাবতী, এই মাঠের মেয়ে ছিলাম। ওরা আমার সবকিছু কেড়ে নিয়েছে। তুই যদি আমাকে মুক্ত না করিস, এই গ্রামে আর কোনো নতুন সকাল আসবে না। রঞ্জাবতী,
নামটা নিলয়ের কানে পরিচিত মনে হলো। সে মনে করার চেষ্টা করলো, হ্যাঁ, ছোটবেলায় মামার কাছে শুনেছিল এই গ্রামেরই এক মেয়ে যার অস্বাভাবিক মৃত্যু হয়েছিল এই মাঠেই। নিলয় জিজ্ঞেস করলো, কে তোমাকে আটকে রেখেছে? আমি কি করতে পারি? হঠাৎই বট গাছের শুকনো পাতাগুলো ঝড়ের বেগে ঘুরতে শুরু করলো। পাতাগুলো বাতাসের উল্টো দিকে ঘুরছে। একটা তীব্র পচা গন্ধ নিলয়ের নাকে এলো, যেন বহুদিনের পচে যাওয়া মাংসের দুর্গন্ধ। তারপর বটগাছের মূল কাণ্ড থেকে ভেসে এলো আরো একটি কণ্ঠ। এটি পুরুষের বাড়ি, কর্কশ এবং ভয়ঙ্কর। তুই কেন এসেছিস, মানব সন্তান? ফিরে যা, এ তোর এলাকা নয়, এ আমাদের আস্তানা। নিলয় বুঝলো এটা সেই প্রেতাত্মা যে রঞ্জাবতীকে আটকে রেখেছে। রঞ্জাবতীর কণ্ঠে আবার আর্তনাদ শোনা গেল, নিলয়, এই প্রেতাত্মা আমার অস্থি মাংসের উপর বসে আছে। তুই দেখ, আমার কবরের চিহ্নটা দেখ। নিলয় কোনো মতে টর্চটা মাটিতে আলোর দিকে তাক করে রাখলো। বটগাছের গুড়ির দিক ঠিক পাশে পুরনো এটাই কিছু অংশ দেখা যাচ্ছে, যা দেখে একটা কবর বলে মনে হচ্ছে। কবরটা শুকনো লতা আর আবর্জনায় ঢাকা। করুণ কণ্ঠে রঞ্জাবতী বলল, আমাকে মুক্ত কর নিলয়, মাটি ঘুরে আমার অস্তিত্বগুলো তুলে দে, এখানে দূরে কোথাও পুঁতে দে, তাহলে আমি শান্তি পাব। নিলয় তার হাতে ধরা ডাটির দিকে তাকালো। সে এক মুহূর্ত দ্বিধায় পড়ল। কুসংস্কার নাকি অসহায় এক আত্মার আকুতি? কিছু তার ভেতরে থাকা মানবতাবোধ তাকে কিছু করতে দিল না। সে কাপা হাতে দা দিয়ে কবরস্থানের আবর্জনা সরাতে শুরু করলো। নিলয় যখন আবর্জনা সরাচ্ছে, তখন বটগাছের পুরুষ কণ্ঠটা তীব্র চিৎকারে ফেটে পড়ল, দাঁড়া, তুই কি করছিস? তোর সাহস কত? তোকে আমি ছাড়বো না। হঠাৎ আকাশ থেকে বাজ পড়ার মতো একটা তীব্র শব্দ হলো, আর অমাবস্যার গভীর কালো অন্ধকারে এক ঝলকের জন্য নিলয় দেখতে পেল বটগাছের ডালের উপর একটা বিশাল আকৃতির কালো ছায়া বসে আছে। তার চোখ দুটো যেন জ্বলন্ত অঙ্গারের মতো। ভয়ে নিলয়ের হাত থেকে ডাটি পড়ে গেল। সে দৌড়ে পালাতে পারত, কিন্তু রঞ্জাবতীর আকুতি তাকে আটকে রাখলো। পালিয়ে যাস না নিলয়, আর একটু মাটি সরা। নিলয় আবার দা হাতে নিল। অন্ধকারের মধ্যে যেন তার ভিতরের শক্তি জেগে উঠল। সে দ্রুত মাটি সরাতে লাগলো। মাটি সামান্য নরম ছিল। বৃষ্টির কারণে কয়েক মিনিট করার পর ডাটির সাথে কঠিন কিছু একটা বস্তুর আঘাত লাগলো। এটাই রঞ্জাবতীর অস্থি। পুরুষ কণ্ঠস্বরটি তখন এমনভাবে কেঁদে উঠল যেন তার শরীর থেকে কেউ প্রাণ ছিনিয়ে নিচ্ছে। বট গাছের শাখা প্রশাখা পাগলের মতো দুলতে লাগলো, যদিও কোনো বাতাস ছিল না। নিলয় সাবধানে কিছু শুকনো হাড় বের করতে পারল। এগুলো যে মানুষের হাড়, তাতে কোনো সন্দেহ নেই। একটি ছোট পুঁটলিতে অস্থিগুলো মুড়ে নিল। মুহূর্তের মধ্যে চারপাশের আবহাওয়া শান্ত হয়ে গেল। পচা গন্ধটা চলে গেল। বটগাছের কালো ছায়াটা যেন অন্ধকারে মিলিয়ে গেল। রঞ্জাবতীর কণ্ঠস্বরটা এবার শান্ত, কিন্তু গভীর কৃতজ্ঞতায় ভরা। তুই আমাকে মুক্ত করেছিস নিলয়, তুই আমার শান্তি ফিরিয়ে এনেছিস। আজ থেকে এই গ্রাম অভিশাপ মুক্ত। নিলয় তখনও কাঁপছিল। সে জানে সে কি দেখলো। তার যুক্তি বুদ্ধি আজ সব মিথ্যা প্রমাণিত হলো। রঞ্জাবতী বলল, কিন্তু নিলয়, ওর প্রতিশোধের আগুন নেবেনি। ওর অভিশাপের শেষ চিহ্ন এখনো আছে। তুই আমাকে মুক্ত করার দাম দিয়েছিস, ও তোর সাথে যাবে। নিলয় হতবাক হয়ে গেল। মানে কি বলছো তুমি? রঞ্জাবতীর কণ্ঠে বিষণ্ণতা। ওকে কেউ ধরে রাখতে পারেনি, তাই ও তোর ভেতরে আশ্রয় নেবে। তুই ওর অভিশাপের বোঝা বইতে থাকবি, যতদিন না অন্য কেউ তোকে মুক্ত করে। নিলয়ের মনে হলো তার বুক
বুকের ভেতরটা কেউ যেন ঠান্ডা বরফ দিয়ে ছেঁকে ধরল। সে তীব্র একটা যন্ত্রণা অনুভব করলো। আর ঠিক তখনই ভোরের প্রথম আলো ফুটতে শুরু করলো। দিনের আলোয় নিলয় নিজেকে শিরিশপুরের সেই মাঠের ধারে আবিষ্কার করলো। সে অস্থিগুলো গ্রামের বাইরে একটি নদীর ধারে পুঁতে দিল। পরদিন সকালে গ্রামে ফিরে সে দেখলো শিরিশপুরে সত্যি অভিশাপমুক্ত, কিন্তু নিলয়ের ভেতরের মানুষটা চিরদিনের জন্য বদলে গেল। সেই দিনের পর থেকে নিলয় রাতে আর শান্তি মতো ঘুমাতে পারত না। মাঝরাতে তার মনে হতো কেউ যেন তার কানের কাছে ফিস ফিস করে বলছে, আমাকে মুক্তি দিলি, এবার তুইও আমার মতো হয়ে যা। তুইও মুক্তি দিবি নাকি নিজেই মুক্তি চাইবি? শিরিশপুর আলোকিত হলো, কিন্তু নিলয়ের জীবন থেকে আলো হারিয়ে গেল। কেউ জানে না নিলয়ের ভেতরের এখন কে বাস করে। নিলয় কেবল রাতের অন্ধকারে বাঁশবাগানের ধার দিয়ে হেঁটে যাওয়া মানুষদের এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর তার কানের কাছে ভেসে আসে এক অজানা কর্কশ হাসি, যা কেবল সেই শুনতে পায়। তো চলে যাব আমাদের পরবর্তী ঘটনা। এই ঘটনাটির ঠিকানা সীতাকুণ্ড। 2013 সালের দিকে সীতাকুণ্ডে একটা পুরনো ফ্যাক্টরির ভেতরে ছিল কোয়ার্টার নম্বর 12। ওখানে এক সময় থাকতো এক পরিবার, বাবা মা আর এক বাচ্চা মেয়ে। এক রাতে আগুন ধরে যায় পুরো ঘরে। সবাই বেরিয়ে আসে, কিন্তু মেয়েটা আটকে যায় ভেতরে। তার চিৎকার নাকি পাশে 3টা কোয়ার্টার পর্যন্ত শোনা গিয়েছিল। পরে শুধু পুড়ে যাওয়া একটা পুতুল আর গলিত কাচের চুড়ি পাওয়া যায়। তারপর থেকে ওই ঘরটা কেউ ভাড়া নিত না। গার্ডরা বলে রাত 3টার সময় ওই কোয়ার্টারের জানালায় একটা ছোট মেয়ের ছায়া দেখা যায়। সে দেয়ালে আঙ্গুল ঘষে বলে, আমার মা আসবে না? আর ঘরে ঢুকলে জুতোর শব্দ, হালকা পুড়ে যাওয়া গন্ধ, আর হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে যায়। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল 2018 সালে। একজন নতুন ঘাট সাহস করে রাতে ভেতরে ঢুকে মোবাইলে ভিডিও করতে করতে। ভেতরে ঢোকার পর থেকে ওর ভিডিও কাঁপছিল, আর শেষে শুধু দেখা যায় ওর টর্চ পড়ে আছে, দরজা নিজের থেকেই বন্ধ হয়ে যায়। সকালে ওকে অচেতন অবস্থায় বাইরে পাওয়া যায়, গলার দাগে পোড়া চামড়া, আর মোবাইলটা ভিডিওর শেষ শব্দ ছিল একটা মেয়ের হাসি। আজও নাকি কোয়ার্টার নম্বর 12 বন্ধ করে রাখা আছে। ভেতরে কেউ গেলে নাকি ভোরের আগে বের হতে পারে না। তো এটাই ছিল। তো পরবর্তী তো চলে যায় আমাদের পরবর্তী ঘটনায়। হিলভিউ হোটেলের বৃদ্ধা। ঠিকানা চট্টগ্রাম হিলভিউ রেস্ট হাউস। চট্টগ্রামের টিগার পাশের দিকের এক পুরনো হোটেল ছিল, নাম হিলভিউ রেস্ট হাউস। দেখতে একদম সাধারণ, কিন্তু রাতে যারা সেখানে থেকেছে তাদের কেউই আর স্বাভাবিক থাকেনি বলে মানুষজন বলে। 2016 সালে ঢাকার একজন ব্যবসায়ী নাম রাকিব অফিসের কাজে ওই হোটেলে উঠেছিল। রিসেপশনে লোকেরা বলেছিল, স্যার 407 নম্বর রুমটা বাদে যে কোনো রুম নিতে পারেন। রাকিব হাসতে হাসতে বলল, ভূত ভয় পাই না ভাই, রুম নম্বর 407 এই নিব। রাতে প্রায় 2:20 তার ঘুম ভেঙে যায়, কারণ কেউ যেন বাথরুমের ভেতরে ধীরে ধীরে পানি ফেলছে, টিপ টিপ করে। ও গিয়ে দেখলো বেসিন শুকনো, আয়নায় নিজের মুখের পেছনে এক বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে, কুৎসিত চেহারা, মাথায় সাদা চুল, চোখে গভীর কালো গর্তের মতো ফাঁকা দৃষ্টি। ও পিছনে ফিরে তাকাতে কেউ নেই, কিন্তু আয়নায় এখনো সেই মুখটা আছে, ধীরে ধীরে আসছে, আর ঠোঁট না নেড়ে বলছে, রাত 3টায় আয়নাটা খুলে দে। রাকিব জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন সকালে হোটেল স্টাফরা দরজা ভেঙে ঢোকে,
ও পুরো ঘর কাঁপানো ঠান্ডায় পড়ে আছে, তাপমাত্রা 8 সেলসিয়াস। আয়নার নিচে লিপস্টিক দিয়ে লেখা, সে ফিরে এসেছে। ওকে হাসপাতালে নেওয়ার পর থেকে রাকিব আর আয়নার সামনে দাঁড়াতে পারে না। চোখে চোখ পড়লেই নাকি সেই মুখ দেখে ফেলে। সাদা চুল, ফাঁকা চোখ, হালকা হাসি। এই হোটেলটার নাম এখন বদলে গেছে, কিন্তু স্থানীয়রা আজও বলে রাতের দিকে 407 নম্বর রুমের পাশ দিয়ে গেলে আয়নায় আলো ঝলকায় আর কারো শ্বাসের শব্দ শোনা যায়। টুইস্ট পার্ট, যখন রাকিব কিছুটা সুস্থ হলো, সে পুলিশকে ডেকে জানায়, আমি ওই বৃদ্ধাকে দেখেছি, কিন্তু আমার মনে হচ্ছে আমি ওকে চিনতেও পারি। পুলিশ প্রথমে হাসছিল, কিন্তু পরে তারা হোটেলের পুরনো রেকর্ড ঘাঁটতে গিয়ে জানতে পারে 407 নম্বর রুমে 1998 সালে এক মহিলা মারা গিয়েছিলেন। তার নাম ছিল রোকসানা বেগম, রাকিবের নিজের দাদি। তখনও ছোট ছিল, আর সবাই বলেছিল দাদি নাকি বিদেশে গিয়েছেন। কিন্তু আসল সত্যিটা কেউ বলেনি। দাদি ওই হোটেলেই সুইসাইড করেছিলেন, আর শেষ রাতে যাকে ফোন করেছিলেন সে ছিল রাকিবের বাবা। আর ফোনে শুধু একটা কথাই বলেছিলেন, আমার আয়নাটা ভেঙে দিও না। রাকিব তখন ভয় পেয়ে নিজের পুরোনো বাড়ি জিনিসপত্র খুঁজতে শুরু করে। একদিন স্টোর রুমে পুরোনো কাঠের বাক্সে সে একটা আয়না পায়, যার পেছনে লেখা ছিল হিল ভিউ 407। ওর মা তখন কাঁপতে কাঁপতে বলে, ওই আয়নাটা তোমার দাদির। ওর মৃত্যুর পর পুলিশ ওটা হোটেল থেকে ফিরিয়ে দিয়েছিল। রাকিব আয়নায় তাকাতেই আবার সেই মুখটা দেখা গেল। এবার আমার মুখটা হাসলো না, শুধু বলল, তুই তো আমার রক্ত, তাই এখন তুই থাকবি এখানে। সেদিন থেকেই রাকিব হারিয়ে যায় হোটেল 407 নাম্বার রুমে। আবার বন্ধ করে দেওয়া হয় আর নতুন রুম দেওয়া হয়, কিন্তু আয়নার নিচে আজও পুরনো আঁচড়টা রয়ে গেছে, 407। তো এটাই ছিল আজকে ঘটনাগুলো। আশা করি আপনাদের ভালো লেগেছে, ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হয়েছে। আশা করি আপনারা আমার পাশে থাকবেন সব সময়। যারা ঘটনা পাঠাতে চান তারা boot.fm@gmail.com ইমেল করে আমাদের ঘটনাটি পাঠিয়ে দিবেন। তো দেখা হবে নেক্সট এপিসোডে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।